রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা রোগীর সংখ্যা কমার সাথে সাথে হাসপাতালগুলোয় সাধারণ রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। রাজধানীর হাসপাতালগুলো পুরনো রূপে ফিরে আসছে। ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছে রোগীরা। তবে চিকিৎসা সেবা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রোগীরা। রাজধানীর হাসপাতাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। দেশে মার্চ মাসে করোনা সংক্রমণ দেখা দিলে সাধারণ রোগীরা পরে বিপাকে। করোনা রোগীর বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোই নন করোনা রোগীর চিকিৎসা অনেকটাই বন্ধ হয়ে যায়। এমনকি চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার বন্ধ করে দেয়। ফলে সাধারণ রোগীরা চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। তবে এখন সাধারণ রোগীদের চিকিৎসা সেবা স্বাভাবিক হয়ে আসছে। হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় সবগুলো ওয়ার্ডে রোগী ভর্তি, কোথাও ফাঁকা নেই। এমনকি ওয়ার্ডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। বেশ ভালো সাপোর্ট করছে আমাকে, এবং ওনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। করোনার জন্য ওনারা কোনো পিছপা হচ্ছে না। আমি এখানে আইছিলাম, আমার হঠাৎ করে হাত পা একটু অবশ হয়ে গেছিল, এই জন্য ট্রিটমেন্ট করে মোটামুটি আর কি। রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে। হাসপাতাল ও ব্যবস্থাপনা নিয়ে রোগীদের আছে বিস্তর অভিযোগ। এই হসপিটালের বাথরুমগুলো খুব নোংরা, ওরা একদম পরিষ্কার করে না। 10 মিনিট পরে পরেই দেখা যাচ্ছে যে কিছু নিয়ে উঠে ওনার ডাক্তার ডাকতে হয়, সময় মতো ডাক্তার পাইতেছি না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আউটডোরে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ডগুলোয় 3 গুণ রোগীর সংখ্যা থাকায় কিছুটা চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে। একদিকে আমাদের কোভিড আমাদেরকে চালাতে হচ্ছে, আবার নন কোভিড আবার নতুন করে প্রতিটি ডিপার্টমেন্ট শুরু হয়ে গেছে, সার্জারি শুরু হয়ে গেছে, প্রতিটি কাজ শুরু হয়ে গেছে। যার কারণে একজন ডাক্তারকে কখনো কোভিডে ডিউটি করতে হচ্ছে, কখনো নন কোভিডে ডিউটি করতে হচ্ছে। যার কারণে আসলে সামাল দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি রোগীর সেই সার্ভিসটা আমরা এনশিওর করার জন্য আমরা চেষ্টা করছি। রাজধানীর শিশু হাসপাতালে গিয়েও দেখা যায় রোগীর চাপ বেড়েছে। কর্তৃপক্ষ বলছেন হাসপাতাল এখন অনেকটাই স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছে রোগীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার করতে গিয়ে সৃষ্ট স্পার্ক ও ত্রুটিপূর্ণ লাইন থেকে জমা হওয়া গ্যাসের কারণে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এমন তথ্য উঠে এসেছে তিতাস গ্যাসের তদন্ত প্রতিবেদনে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়া হয়। তবে ঘটনায় নিজেদের কোনো গাফেলতি দেখছে না প্রতিষ্ঠানটি। সব দায় চাপানো হয়েছে মসজিদ কমিটির উপর। যদিও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন কেউ দায় এড়াতে পারবে না। প্রতিবেদন পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিমতলা বাইতুস-সালাত জামে মসজিদে এশার নামাজের সময় ঘটে বিস্ফোরণ। দগ্ধ হন অর্ধ শতাধিক মানুষ। তাদের 37 জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা গেছে 31 জন। আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করে তিতাস। 9 কর্মদিবসের অনুসন্ধান শেষে 16 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন কমিটির প্রধান। কমিটির প্রধান বলেন, অনুমতি ছাড়া তিতাসের পাইপলাইনের রাইজার সরানো হয়েছে। মসজিদ নির্মাণের সময় লাইনটি ক্ষতিগ্রস্ত করা হলেও তিতাসকে অবগত করা হয়নি, ফলে তৈরি হয়েছে ছিদ্র। শুধু তাই নয়, মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। দাবি করেন তিতাসকে এ বিষয়ে কেউ কখনো অবহিত করেনি এবং ঘুষ লেনদেনের কোনো প্রমাণও মেলেনি। গ্যাস একার জ্বলার কোনো সুযোগ নাই, তাকে জ্বালাতে হবে। আমরা মসজিদের ভিতরে এসি চেম্বারে আমরা মিটারবিহীন বৈদ্যুতিক অবৈধ সংযোগ পেয়েছি, এবং বৈধ সংযোগ এবং অবৈধ সংযোগের মধ্যে একটা চেঞ্জ ওভার দেওয়া আছে। যখন কারেন্ট চলে গেছে তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব সেই চেঞ্জ ওভার দিয়ে এক ফেজ থেকে যখন আরেক ফেজে গেছে তখন স্পার্ক হয়েছে। সেই স্পার্ক থেকে মসজিদের ভিতরে যে গ্যাস জমানো ছিল সেখানে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, তিতাস ও ডিপিডিসির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করবে মন্ত্রণালয়। ডিপিডিসিকে কিন্তু বলা হয়েছে যে কোন কোন অফিসার এটার সাথে জড়িত। এটা হয়তো পরবর্তী সময় আসবে, এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবো ডিপিডিসির ব্যাপারে কোন কোন কর্মকর্তা ওইখানে দায়িত্ব ছিলেন এবং তাদের চোখের সামনে দিয়ে এই ধরনের অবৈধ কানেকশন হয়েছে
সেগুলিকে আমি বের করতে বলেছি। তিতাসের কথাও যদি কেউ দায়িত্ব এড়াতে পারে না, এই জন্যই তো 8 জনকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমার বিষয়টা হলো আমার বিভাগের থেকে যে গাফিলতিগুলি আছে সেটার জন্য কিন্তু তারা অনুমতি এড়াতে পারবে না, এটা হলো আমরা স্পষ্ট করতে। গ্রাহক থেকে বিতরণে যুক্ত সবাই নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে আগামীতে এমন দুর্ঘটনা হবে না বলে অভিমত দেন নসরুল হামিদ। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। সরকারি সম্পদ যথাযথভাবে ব্যবহার করে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচার চর্চার পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। করোনার বাধা অতিক্রম করে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে আগামী 1 বছর মন্ত্রণালয় ও বিভাগ কি কাজ করবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগগুলো সেই চুক্তি করল মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে। সপ্তমবারের মতো বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 2018-19 অর্থ বছরের চুক্তি বাস্তবায়ন ও শুদ্ধাচার চর্চায় শীর্ষস্থান অর্জন করা মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের। একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য আমাদের পদক্ষেপ নিয়েছিলাম। আমরা শুদ্ধাচার কর্ম পরিকল্পনা নিয়েছিলাম। এখানে আমরা দুর্নীতিমুক্ত একটা আমাদের ব্যবস্থা করতে চাই, প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেখানেও যারা আমি বলবো যে তারা শুদ্ধাচারের এই কর্মপরিকা বাস্তবায়নে, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে। বিশ্বব্যাপী করোনা দুর্যোগের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, দুর্যোগ মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। দুর্যোগ আসবে, দুর্যোগের জায়গায় বাংলাদেশ, কিন্তু সেই দুর্যোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অর্থনীতি যাতে কোনো রকম বাধা না হয় বা গতিশীল থাকে, আমরা যে প্রণোদনা প্যাকেজগুলি দেওয়া শুরু করলাম, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশ আমাদের আগে দিতে পারেনি, আমরা এই প্রথম কিন্তু দিলাম। এই প্রণোদনা প্যাকেজ দেওয়ার ফলে আমাদের অর্থনীতির চাকাটা কিন্তু সচল থেকেছে। আমাদের জিডিপির প্রায় 4.03 ভাগ আমরা প্রণোদনা প্যাকেজ হিসেবে দিয়ে দিয়েছি। করোনার মধ্যে বাজেট প্রণয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের কথা মাথায় রেখেই জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। জানাচ্ছি বিশেষ করে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এখনো নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার। অস্থিরতা কমাতে তৎপরতা বাড়লেও বিক্রি হচ্ছে বাড়তি দরেই। তৃতীয় দিন শেষে দাম মোটে কমেছে 5 টাকা। এদিকে সংকট রোধে বেশ কয়েকটি পাইকারি মোকামে অভিযান ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় অস্থিরতাও কমেছে। সুলতান আহমেদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। গেল সোমবার দেশের সব বাজারে এই পেঁয়াজ বিক্রি হয়েছে 45 থেকে 50 টাকা। হঠাৎ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে দ্বিগুণ চড়া হয়ে পেঁয়াজের দর এক লাফে ঠেকে 80 থেকে 95 টাকায়। রাজধানী সহ সারা দেশে পেঁয়াজ ক্রেতা বিক্রেতার মধ্যে বাড়তে থাকে অস্থিরতা। গত দুদিন এ নিয়ে নানা আলোচনা সমালোচনা আর প্রশাসনের অভিযানে বৃহস্পতিবার বাজার নিয়ন্ত্রণে না এলেও হুলস্থুল অবস্থাটা যেন একটু কমেছে। 5 টাকা করে কমে দেশি পেঁয়াজ মানভেদে এখনো 80 থেকে 90 টাকা। আর ভারতীয় পেঁয়াজের বিক্রির বেলায় লাগাম টানা হচ্ছে। মনে করলাম যে একটু কমবো, 2 দিন বাদে একটু দেখি ডিমো কমবে দিয়ে এটা আস্তে আস্তে উপরের দিকে যায়। আর যদি সবার দিকে সুখবর নজর দিত তাহলে আমাদের কোনো সমস্যা হইতো না। এদিকে বুধবারও রাজধানী ও দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজের পাইকারি মোকামে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পেঁয়াজের দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে তাদেরকে আমরা ভোক্তা অধিকার আইনে আমরা ইতিমধ্যে এখানে 3টা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছি। কৃত্রিম সংকটের কথা স্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, মোকামে পেঁয়াজের সরবরাহ এখন বেড়েছে, তাই দামও কিছুটা কমতির দিকে। কাজটা তো 5-10 টাকা করে কমছে, 10-15 এরকম কমছে। বাজারেও পেঁয়াজ আছে এবং কৃষকের কাছেও পেঁয়াজ আছে। আজকে দেশি পেঁয়াজ বেচলাম আপনি 80 থেকে 85, ভারতীয়টা বেচলাম 60 টাকা। এই মুহূর্তে সংকটে দেখা যাচ্ছে না, বাজারটা আস্তে আস্তে মনে হয়
গতি কমিয়ে আসবে। ইম্পোর্টাররা যেভাবে সিদ্ধান্ত দিচ্ছে আড়তদারকে, তারা সেভাবে বাজারটা উঠে যাচ্ছে আর কি। তবে ক্রেতারা বলছেন কৃত্রিম সংকট রোধে স্থায়ী ব্যবস্থা নিতে, আর খুচরা বিক্রেতাদের দাবি পেঁয়াজ নিয়ে টালবাহানা বন্ধে কার্যকর স্থায়ী সমাধানের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পেঁয়াজ আমদানি রপ্তানির জটিলতায় 4 দিন ধরে ভারতের পেট্রাপোল বন্দরে শতাধিক ট্রাক আটকা পড়েছে। ব্যবসায়ীরা বলছেন ট্রাকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, এতে ক্ষতির আশঙ্কা করছেন তারা। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে ভারতীয় পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 14 সেপ্টেম্বর থেকে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞার আগে আমদানিকারকরা প্রায় 30,000 মেট্রিক টন পেঁয়াজের এলসি খুলে রেখেছেন। এরই মধ্যে অনেক এলসির পেঁয়াজ কেনা হয়েছে, যা পেট্রাপোল বন্দর এলাকায় বিভিন্ন পার্কিংয়ে ও রপ্তানিকারকদের হেফাজতে রয়েছে। ব্যবসায়ীরা যদি পূর্ব চুক্তি মূল্যে ক্রয়কৃত পেঁয়াজের চালান আমদানি করতে না পারেন, তবে বড় ধরনের লোকসানে পড়তে হবে। ভারতের বন্দর এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় যে সমস্ত পেঁয়াজ ভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে, এই ট্রাকের পেঁয়াজগুলো যাতে বাংলাদেশে আসে, আমরা সবিনয়ে অনুরোধ জানাচ্ছি ভারত এবং বাংলাদেশ গভর্নমেন্টকে যেন এর একটা সুন্দর প্রতিকার হয় এবং আমরা বড় ধরনের ক্ষতি থেকে মুক্ত হতে পারি। বারবার ভারতীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোনো সুরাহা হয়নি। সরকারের হস্তক্ষেপে দ্রুত পেঁয়াজের ট্রাক ছাড় করবার দাবি এই ব্যবসায়ী নেতার। গত 4 দিনে বেনাপোল বন্দর দিয়ে আমরা অনেক চেষ্টা করেছি যাতে ভারত থেকে পেঁয়াজগুলো আমদানি করা যায়, যে সমস্ত পেঁয়াজগুলো আটকা পড়ে আছে ভারতীয় পেট্রাপোল বন্দরে। কিন্তু গত 4 দিনেও ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ সেখানকার তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন তারা পায়নি। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছেন ভারতীয় পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। আমাদের এখন যেটা হচ্ছে সেটা আজকে তো কোনো গাড়ি ঘোড়া ঢুকছে না, এই জন্য আজকে কিছু বলতে পারবো না। ঢোকার সাথে সাথে আমরা ইনফর্ম করতে পারবো। আমাদের পেঁয়াজের ইনস্ট্রাকশনে দেওয়া আছে, আসার সাথে সাথে আমরা তাকে ডেলিভারি দেওয়া, তার যেরকম যত ফ্যাসিলিটি দেওয়ার দরকার আমরা দিয়ে দেবো। বাংলাদেশে যে পেঁয়াজ আমদানি হয় তার বড় অংশ আসে ভারত থেকে, তাই দেশি পেঁয়াজের চাহিদা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। শুনেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব এতে অনুতপ্ত, কারণ তারাও জানতো না যে হঠাৎ করে এইটা বন্ধ হয়েছে। এবং আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ধরনের অ্যাব্রাপ্ট ডিসিশন নেওয়ার আগে আমাদের জানানো প্রয়োজন। তো এইটা আসলে তাদের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় নাকি এটা সম্পর্কে কিছুই জানতো না। আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। সেখানে বলা হয়েছে মহামারীর মধ্যে কয়েকটি শর্তে কওমি মাদ্রাসাগুলোর কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা নেয়ার অনুমতি দেওয়া হয়েছিল। করোনা ভাইরাস মহামারীর কারণে গেল 17 মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই ছুটি আগামী 3 অক্টোবর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। তবে কওমি মাদ্রাসাগুলোর আবেদনে গেল আগস্টের শেষে তাদের স্বাস্থ্যবিধি মেনে ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেয়ার অনুমতি দেওয়া হয়। ঘোড়াঘাট ইউনো ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় আসামি রবিউল ইসলামের আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে 6 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। মামলার তদন্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালতে আসামি রবিউল ইসলামকে আরও নিবিড় তদন্তের জন্য 7 দিনের রিমান্ড আবেদন জানান তারা। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 9 সেপ্টেম্বর রবিউলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গৃহকর্মীর কাজে সৌদি আরবে গিয়ে বাংলাদেশি কিশোরী উম্মে কুলসুমের মৃত্যুর ঘটনায় ঢাকার জনশক্তি রপ্তানিকারক এজেন্সি MH ট্রেডার্স ইন্টারন্যাশনালের মালিককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুলের ডিআইটি রোডে MH ট্রেডার্সে অভিযান চালিয়ে এজেন্সির মালিক মকবুল হোসেন সহ 2 জনকে আটক করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান 14 বছরের কিশোরী উম্মে কুলসুমের বয়স 26 বছর দেখিয়ে সৌদি আরবে পাঠানো হয় এমএইচ ট্রেডার্সের মাধ্যমে। সেখানে নির্যাতনের শিকার হয়ে গেল 9 আগস্ট স্থানীয় একটি হাসপাতালে মারা যায় কুলসুম। 11 সেপ্টেম্বর তার মৃতদেহ দেশে আনা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে ঢাকায়। বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিজিবি পরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলামের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। আর বিএসএফ এর পক্ষে বিএসএফ মহাপরিচালক রাকেশ স্তানা, আইপিএস এর নেতৃত্বে 6 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এবারে সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করা, সীমান্তের অপর প্রান্ত থেকে নেশাজাতীয় দ্রব্যে অস্ত্র চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে যৌথ টহল পরিচালনা সহ আরও অনেক বিষয়ে আলোচনা হয়। আগামী 19 সেপ্টেম্বর দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে। ছয়টি বেসরকারি ব্যাংকের 700 কোটি টাকার সিন্ডিকেট মেয়াদী ঋণ পাচ্ছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড। এ ঋণের লিড অ্যারেঞ্জার এবং এজেন্ট ব্যাংক এশিয়া। করোনা সংকটের এ সময়েও ব্যাংকগুলো পাশে থাকায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ধন্যবাদ জানান ব্যাংক কর্মকর্তাদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিপুল কর্মসংস্থান তৈরি এবং দেশ ও মানুষের কল্যাণের প্রত্যয় নিয়ে এগিয়ে চলা দেশের শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান আছে কমপক্ষে 20টি। সময়ের সাথে যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আনুষ্ঠানিকভাবে 700 কোটি টাকার সিন্ডিকেটেড মেয়াদি ঋণ চুক্তি অনুষ্ঠিত হয়, যেখানে ব্যাংক এশিয়ার নেতৃত্বে ঋণের সহ আয়োজক ছিল আরও 5 ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এমডি মোহাম্মদ আরফান আলী সহ অন্যান্য ব্যাংকাররাও দেশের অর্থনীতিতে বসুন্ধরা গ্রুপের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। ব্যাংকাররা বলেন, দেশের অর্থনীতির স্বার্থে এমন ঋণ চুক্তি করতে পেরে গর্বিত ব্যাংকগুলো। বসুন্ধরা গ্রুপ, as one of the largest conglomerate in Bangladesh, has been at the forefront of economic development of the country. বসুন্ধরার মতো আরও গ্রুপগুলো যদি বাংলাদেশে তৈরি হয়, আমরা যেটা বলি সত্যিকারের আমরা সোনার বাংলা করতে পারবো। বসুন্ধরা গ্রুপকে দেওয়াটা আমরা খুব আমাদের জন্য একটা সম্মানজনক ইনভেস্টমেন্ট মনে করি। নট অ্যাজ এ ব্যাংকার বাট অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই অ্যাপ্রিসিয়েট দেয়ার কন্ট্রিবিউশন, সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ দিস কান্ট্রি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, অর্থায়ন ছাড়া কোনো ব্যবসা দাঁড় করানো সম্ভব নয়। এই সংকটের মুহূর্তেও ব্যাংকগুলো বসুন্ধরার পাশে দাঁড়ানোই ধন্যবাদ জানান তিনি। Our next project is petrochemical, which is coming up in Chittagong. আপনারা সবাই দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে এটা কাজ শুরু করতে যাচ্ছি এবং আমাদের যারা ব্যাংকার যারা আছেন আমাদেরকে সবাই সহায়তা করবেন এই ব্যাপারে, যেন আমরা সাকসেসফুলি ব্যাপারটা কমপ্লিট করতে পারি। ব্যাংকিং খাতের ভালো গ্রাহক হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে ব্যাংকাররা বলেন, করোনা সংকটেও বসুন্ধরার ব্যবসায়িক প্রবৃদ্ধি থেমে নেই। তাই আগামীতেও অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সোনার বাংলা গড়তে বসুন্ধরার পাশে থাকার প্রত্যয় জানান ব্যাংক কর্মকর্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো বিরতির, আরও সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে বেগম জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমে 6 মাস ও পরে আরও 6 মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন। তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনের হুমকি না দিয়ে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন। ক্ষমতার পরিবর্তন আন্দোলন করে আসবে না। বাংলাদেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি
বিরাজমান নেই, আপনাদেরও সাবজেক্টিভ কোনো প্রিপারেশন নেই। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের বিসিএস ছাড়া সরকারি চাকরিতে প্রবেশকালে নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে 25 মার্চকে 30 বছর ধরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে 25 মার্চের আগে নিয়োগের ছাড়পত্র গ্রহণ সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন সত্ত্বেও করোনার কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সেসব দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে 25 মার্চ প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্তরাষ্ট্রের তৈরি C-130J পরিবহন বিমান এসেছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক কর্তৃক সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে এটি। C-130J পরিবহন বিমান অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও উন্নত প্রযুক্তি সম্পন্ন পরিবহন বিমান, মালামাল ও সৈন্য পরিবহন সহ দেশীয় বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ মিশনে ব্যবহার হয়। ধানমন্ডি লেকের পানি থেকে ময়লা পরিষ্কার করতে জাগো ফাউন্ডেশনের সদস্যরা উদ্যোগ নেন। অন্তত 100 জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। রাজধানীর রবীন্দ্র সরোবরে বৃহস্পতিবার জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী তরুণদের একটি শাখা ভলান্টিয়ার ফর বাংলাদেশ এই আয়োজনটি করে। জাগো ফাউন্ডেশন দারিদ্র্য দূরীকরণ, সমাজের বঞ্চিতদের উন্নয়ন, পরিবেশ সম্পর্কিত সচেতনতামূলক বিভিন্ন কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষকে সচেতন করতে ধানমন্ডি লেকের পানির ময়লা পরিষ্কার করতে এই ক্যাম্পেইন করেন তারা। এবার করোনা পরিস্থিতি। দেশে 24 ঘন্টায় নতুন করে আরও 1593 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন 36 জন। এ নিয়ে দেশে কোভিড-19 আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 3,44,264 জন। এ পর্যন্ত দেশে মোট 4,859 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 2,50,412 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় মৃত্যু বেড়েছে। আগের দিন 21 জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। মহামারী করোনা দমনে দ্রুত ভ্যাকসিন তৈরির কাজ করে যাচ্ছে একাধিক দেশ। চলতি বছরের মধ্যেই 10 কোটি টিকা সরবরাহ সম্ভব হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিনের 10 কোটি ডোজ আমদানির কথা জানিয়েছে ভারত। বিশ্বে প্রথমবারের মতো করোনার নাক সংক্রান্ত স্প্রে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে চীন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রোগ্রামের তহবিলের জন্য 1,720 কোটি ইয়েন প্রদানের ঘোষণা দিয়েছে জাপান। এদিকে করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এরই মধ্যে 3 কোটি ছাড়িয়ে গেছে মোট আক্রান্তের সংখ্যা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে নির্মাণ হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। দ্রুত গতিতে এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে মাটি ভরাট ও চ্যানেল নির্মাণের কাজ প্রায় শেষ। 2026 সালে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে এই বন্দর। ব্যবসায়ীরা বলছেন, এ বন্দর চালু হলে আমদানি রফতানি পণ্যের হ্যান্ডলিং যেমন বাড়বে, তেমনি চাপ কমবে চট্টগ্রাম বন্দরের ওপর। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ সর্বোচ্চ 2000 টিইউএস কন্টেইনার নিয়ে ভিড়তে পারে। অথচ পার্শ্ববর্তী দেশ কলম্বো, জওহরলাল নেহরু, করাচি ও চেন্নাই বন্দর তার চেয়ে কয়েক গুণ বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ ভিড়তে পারে। এই বিবেচনায় মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। প্রকল্প পরিচালক জানান, দ্রুত গতিতে এগিয়ে চলেছে এ প্রকল্পের কাজ। 14.3 কিলোমিটার দীর্ঘ চ্যানেল তৈরির 90% কাজ শেষ হয়েছে। দ্রুতই শুরু হবে বন্দর নির্মাণের কাজ। বন্দরের নির্মাণ প্রকল্প, আরেকটি হচ্ছে আপনার এই সড়ক, বন্দর সংযোগ সড়ক, দুটি মিলে এই প্রকল্প ক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে আছে। এখন
স্বাক্ষরের অপেক্ষায়। এই মাসের শেষের দিকে এই স্বাক্ষর হয়ে গেলে পরামর্শ কাজ করবে। 2026 সালে এই গভীর সমুদ্র বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। ওখানে বেশি কার্গো নিয়ে 80,000 থেকে 1 লাখ টন কার্গো নিয়ে জাহাজ ভিড়তে পারবে। তো এই দিক থেকে সুযোগ সুবিধা তো অবশ্যই বেশি হবে ওখানে। মাতারবাড়ি সমুদ্র বন্দরের 16 মিটার গভীরতার জন্য মাদার ভেসেল ভেড়ার সুযোগ থাকায় একসঙ্গে 8,000 কন্টেনারবাহী জাহাজ ফিরতে পারবে। এর ফলে এখান থেকে ফিডার ভেসেলের মাধ্যমে দেশের অন্যান্য বন্দরে কন্টেইনার পরিবহনের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। এটি যদি কমপ্লিট হয় তাতে করে চট্টগ্রাম বন্দরে যে সকল জাহাজ বাদ দিতে পারে না অধিক ড্রাপের জন্য, সেই সকল জাহাজ কিন্তু অনায়াসে মাতারবাড়িতে কিন্তু বাদ দিতে পারবে। গভীর সমুদ্র বন্দর হয়ে যাওয়ার পর আমাদেরকে আর অন্যান্য দেশের গভীর সমুদ্র বন্দরের উপর নির্ভর করতে হবে না। গভীর সমুদ্র বন্দরে বড় বড় জাহাজগুলো, বিশেষ করে মাদার ভেসেলগুলো আসতে পারবে। মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি 16 লাখ টাকা। এই প্রকল্প বাস্তবায়ন করছে জাইকা, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম ভরিতে 2,450 টাকা বেড়েছে। 22 ক্যারেটের স্বর্ণ সর্বোচ্চ 76,458 টাকা ভরি, তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা গণমাধ্যমে জানিয়েছে। এর আগে গেল 10 সেপ্টেম্বরও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। শুক্রবার থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণালংকার। 22 ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 76,458 টাকা। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে প্রবাসের খবর। এয়ারলাইন্সের মালামাল বহন নীতির কারণে দেশে ফিরতে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র নিয়ে প্রবাসীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। বাধ্য হয়ে শরণাপন্ন হন কার্গো অফিসের, কিন্তু মালামাল ঢাকায় পৌঁছার পর দীর্ঘদিন কাস্টমসে আটকে থাকায় নষ্ট হয়ে যায় প্রবাসীদের কষ্টার্জিত টাকায় কেনা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। প্রবাসীদের দাবি, সুনির্দিষ্ট নীতিমালা করে কার্গো ব্যবস্থা সহজ করলে একদিকে যেমন প্রবাসীরা পছন্দের পণ্য পৌঁছাতে পারবেন প্রিয়জনদের কাছে, অন্যদিকে সরকার পাবে মোটা অঙ্কের রাজস্ব। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রবাস জীবন শেষে অথবা ছুটিতে দেশে যাওয়ার সময় প্রবাসীরা পরিবারের আবদার মেটাতে নানা ধরনের কেনাকাটা করে থাকেন, কিন্তু স্বজনদের জন্য কেনা জিনিস দেশে নিয়ে যেতে বাদ সাধে বিমান সংস্থাগুলো। বর্তমান নিয়মে সৌদি আরব থেকে উড়োজাহাজে যাওয়ার সময় একজন যাত্রী সঙ্গে নিতে পারেন 40 থেকে 50 কেজি মালামাল। প্রবাসীরা বাধ্য হয়ে অতিরিক্ত মালামাল দেশে পাঠান কার্গো করে। বিমানে গেলে কেজি মালের দাম প্রায় কিনার থেকে বেশি টাকা পড়ে যায়, তো সেই হিসাবে হয়তো কার্গোতে মালগুলো পাঠায়, কিন্তু কার্গোতে মাল পাঠাইলেও দেশে গেলে সে উপযুক্ত টাইমে বা সময় মতন মালগুলো না পাওয়াতে মনটা একটু খারাপ হয়ে যায়। তবে কার্গোতে মালামাল ঢাকায় পৌঁছালেও ঢাকা কাস্টমস থেকে মালামাল খালাস করতে চলে যায় মাসের পর মাস। অযত্ন আর অবহেলায় দীর্ঘদিন ধরে পড়ে থাকায় নষ্ট হয়ে যায় প্রবাসীদের অনেক মূল্যবান জিনিসপত্র। সৌদি আরবের বিভিন্ন এলাকায় এই কার্গো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি। কাস্টম জটিলতা সহ বিভিন্ন কারণে বর্তমানে হুমকির মুখে রয়েছে এই পেশায় জড়িত প্রবাসীরা। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, যেভাবে কমার্শিয়াল ফ্লাইটে অথবা প্যাসেঞ্জার ফ্লাইটে যেন আমাদের কার্গোটা চালু করে অতি সত্বর, তাইলে প্রবাসীদের দুর্ভোগ অনেকটা পোষায় যাবে। রিয়াদের কার্গো ব্যবসায়ীদের সংগঠন রিয়াদ কার্গো অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, ঢাকা কাস্টমসের গুটি কয়েক কর্মকর্তাদের কারণে সম্ভাবনাময় এই সেক্টরটি থেকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। গভর্নমেন্ট সেটাকে ট্যাক্স নিচ্ছে, এই ট্যাক্সটা কোথায়? এই দেশ থেকেই যাচ্ছে। এই টাকাটা আমরা যখন মালটা বের করতাম, আমরা এই দেশ থেকে টাকাটা বৈধ পথে পাঠাবো, সে রেমিটেন্স গভর্নমেন্টের কাছে যাচ্ছে। এখানে বিমান এটাকে ক্যারি করতেছে, সে বিমান পাচ্ছে, এটা কোথায় যাচ্ছে? আমার গভর্নমেন্টের হাতে যাচ্ছে, কিন্তু আমার গভর্নমেন্ট এটা থেকে সে বঞ্চিত হচ্ছে। প্রয়োজনে আইন প্রণয়ন করে মালামাল খালাস সহজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন তারা। মাসুদ রানা, নিউজ 24।
রাজধানীর দোহার একটি অভিজাত হোটেলে কাতার বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আরটিভি কাতার প্রতিনিধি এম আকাশ সভাপতি, সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাংলা ভিশনের মধ্যপ্রাচ্য বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারি, বাংলা ভিশন কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারি লিঙ্কন ও নিউজ 24-এর কাতার প্রতিনিধি মামুনুর রশিদ। বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক, জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালামকে যুগ্ম সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজ টিভির কাতার প্রতিনিধি আমিন ব্যাপারীকে সাংগঠনিক সম্পাদক, যমুনা টিভির কাতার প্রতিনিধি আবু হানিফ রানাকে অর্থ ও দপ্তর সম্পাদক করে 15 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ। ইতালির ভেনিসে ভৈরব পরিষদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপলক্ষে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় ভেনিসের স্থানীয় সান জুলিয়ানো পার্কে। সামাজিক আচরণবিধি মেনে প্রবাসী বাঙালিরা এই আয়োজনে দিনভর গেম শো, গান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ, কেক কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন। সংগঠনের সভাপতি কাজী আব্দুল্লাহ আল রোনাকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় ভেনিসের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কানাডার অ্যালবার্টা প্রদেশের ক্যালগেরির সমাজসেবক মোহাম্মদ আবু তালাত নওশাদ 15 সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন প্যানক্রিয়াটিক ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। গত 3 মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় একদিনে করোনায় আক্রান্ত 34 জনে নেমে এসেছে। সিডনি থেকে বিস্তারিত জানাচ্ছেন মাসুম বিল্লাহ। মহামারী করোনা দ্বিতীয় ধাপের আক্রমণকে গুড বাই জানাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সকল প্রকার শক্ত অবস্থান এবং সতর্কমূলক অবস্থানের কারণে কিন্তু সুফল পেতে শুরু করেছে অস্ট্রেলিয়া। গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতারভাবে কিন্তু কমতে শুরু করেছে নতুন করে আক্রান্তের সংখ্যা, এবং মৃত্যুর সংখ্যাটাও কিন্তু অনেকটা আগের চেয়ে কম বললেই চলে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে যেখানে সবচেয়ে অবস্থা খারাপ, যে রাজ্যকে কিন্তু ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন শহরকে কিন্তু যেখানকে বলা হয়েছে কিন্তু দুর্যোগপূর্ণ শহর, যে এলাকাতে এখন পর্যন্ত কারফিউ চলতেছে, যেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে, গত 100 বছরে প্রথম যেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে এই দুর্যোগপূর্ণ এরিয়া হিসেবে ঘোষণা দেওয়ার পরে, যেখানে পুলিশ থেকে শুরু করে সবকিছু সতর্কমূলক অবস্থান, যেখানে রাতেও কিন্তু কারফিউ এবং লকডাউন চলতেছে, মানুষের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক, সেখানেও কিন্তু কমতে শুরু করেছে মহামারী করোনার দ্বিতীয় ধাপের আক্রমণ। অনেকটা বাই বলতে প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় জনগণ। অস্ট্রেলিয়াতে আজকে নতুন করে যে করোনাতে আক্রমণের শিকার হয়েছে, এটা গত 3 মাসের ভিতরে কিন্তু সবচেয়ে কম ব্যক্তি কিন্তু নতুন করে আক্রমণের শিকার হয়েছে। গত 85 দিনের ভিতরে আজকে সবচেয়ে কম ব্যক্তি নতুন করে করোনাতে আক্রমণের শিকার হয়েছে, যে সংখ্যাটা শুধুমাত্র 34 জন ব্যক্তি। এই 34 জন ব্যক্তি নতুন করে করোনা আক্রমণের শিকার হওয়ার মাধ্যমে এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনা আক্রমণ শুরু হওয়ার পর থেকে 26,813 জন ব্যক্তি নতুন করোনাতে আক্রমণের শিকার হয়েছে, এবং যারা সুস্থ হয়ে পর্যন্ত সে সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। 23,792 জন ব্যক্তি যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, এখন পর্যন্ত চিকিৎসাধীন আছে 2189 জন ব্যক্তি যারা চিকিৎসাধীন আছে। এর ভিতরে শুধুমাত্র 16 জন ব্যক্তি যারা আইসিইউতে আছে, যাদের অবস্থা ক্রিটিক্যাল হিসেবে এখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে আশা করতেছে এখন থেকে মৃত্যুর সংখ্যাটাও কমে আসবে, আক্রমণের সংখ্যাটাও কমে আসবে। জনগণ প্রস্তুতি নিতে শুরু করেছে যে যত দ্রুত লকডাউন তুলে নেওয়া যায়, যত দ্রুত এই যে কারফিউ চলতেছে কারফিউটা তুলে নেওয়া যায়, কারণ যেহেতু কমতে শুরু করেছে আক্রমণের সংখ্যা, এবং এই সংখ্যাটা যেহেতু আগামী 1.5 সপ্তাহ পরেই কিন্তু লকডাউনকে যেটা এক্সটেন্ড করা হয়েছে সেটা হয়তো তুলে নেওয়া হতে পারে, যেটা তুলে নেওয়ার আগ পর্যন্ত হয়তো অস্ট্রেলিয়াতে করোনা আক্রমণের যে সংখ্যাটা আছে সেটা একবারে জিরোতে নেমে আসবে বলেই কিন্তু স্থানীয় জনগণ আশা করতেছে। এবারে নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে ইতিবাচক আভাস মিললেও বিসিবিকে কোনো সিদ্ধান্ত জানায়নি এসএলসি। জানা গেছে দ্বীপ দেশটিতে 14 দিনের বদলে টাইগারদের কোয়ারেন্টিনে থাকতে হবে 7 দিন, পাশাপাশি সুযোগ থাকছে অনুশীলনেরও। এখনও চূড়ান্ত বার্তা না পেলেও প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিস্তারিত আরিফুল ইসলামের রিপোর্টে। আলোচনায় বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর।
এসএলসির দেয়া স্বাস্থ্য নির্দেশিকার বিপরীতে নিজেদের অবস্থান জানিয়ে এখন অপেক্ষায় বিসিবি। 14 দিনের কোয়ারেন্টিনে থাকা কিংবা টাইগারদের অনুশীলন নিয়ে যে বিধিনিষেধ দিয়েছিল দ্বীপ দেশটি, সেসব কঠিন শর্ত শিথিল হচ্ছে এমন খবর লঙ্কান গণমাধ্যমে। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় 2 ধাপে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের 7 দিন করে রাখা হবে কোয়ারেন্টিনে। এছাড়া বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজনে দেশটির সেনাবাহিনীর শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বুধবার জরুরি বৈঠকও করা হয় করোনা টাস্ক ফোর্সের সঙ্গে। জানা গেছে নতুন প্রটোকলে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন তামিম, মুশফিক, মুমিনুলরা। তবে এখনও বিসিবিকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। আমরা এখন ইমেলের অপেক্ষায় আছি, আমরা এখনো পাইনি, এখনো রিপ্লাই আসেনি। আশা করছি আমরা তো কয়েকদিনের মধ্যে জানতে পারবো। যদিও সিদ্ধান্তের অপেক্ষায় থাকা বিসিবি ঘাটতি রাখছে না প্রস্তুতিতে। লঙ্কা সফরের জন্য শুক্রবার থেকে শুরু হবে ক্রিকেটার ও স্টাফদের 2য় ধাপের করোনা টেস্ট। এমনকি ঢাকার বাইরের খেলোয়াড়দের টেস্টের জন্য ফেরাচ্ছে বিসিবি। রোববার থেকে আবারও অনুশীলন। আগে যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছি। 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের কোনো সেই ধরনের কোনো যদি রিপ্লাই আসে পজিটিভ, আমরা ওই প্রস্তুতি নিতে পারবো। সেদিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। 2-1 দিন হয়তো এদিক সেদিক হতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের 3 টেস্ট খেলতে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার সূচি রয়েছে বাংলাদেশের। আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, বনানীর চেয়ারম্যান বাড়ির 3 নম্বর সড়কের একটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট সেখানে যায় এবং নিয়ন্ত্রণে আনে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের প্রতিনিধি তালুকদার বিপ্লব, যোগ দিচ্ছেন সরাসরি। বিপ্লব, বনানী আগুনের সবশেষ অবস্থা কি, কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। জি, বনানীর চেয়ারম্যান বাড়ি 3 নম্বর রোডে 12 নম্বর বাড়িতে 5ম তলায় আগুনটি লাগে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যতটুকু বলেছে তারা, আসলে এটা ঠিক 12টার ঠিক পরপরই আগুনের ঘটনাটি ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং তাদের একে একে তাদের 7টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে তারা কাজ শুরু করে। এবং আপনি দেখছেন যে এই যে ভবনটি, সেই ভবনের 5ম তলায় এখনও ধোঁয়া বের হচ্ছে। তারপরও কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে তারা এতটুকু আমাদের জানিয়েছে। আমাদের ফায়ার সার্ভিস এখানে সংশ্লিষ্ট রয়েছে, আসলে তাদের কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আমরা একটু লাইভে রয়েছি, একটু জানতে চাচ্ছি আসলে এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। এই বিষয়টা নিয়ে আসলে আমাদের সিনিয়র স্যাররা ব্রিফ করবে, অলরেডি কাজ চলছে, আগুন ফুল নিয়ন্ত্রণে আছে, আমাদের স্যাররা আপনাদেরকে ব্রিফ করবে। ঠিক আছে, আগুনের কোনো কারণ খুঁজে পেয়েছি কি, জেনেছি কি? এখন এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, স্যাররা ব্রিফ করবে। তো আসলে এটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে গণমাধ্যমকে। তবে তার আগে আমরা এখানকার যারা রয়েছে তাদের কাছ থেকে যতটুকু জেনেছি যে রান্নার ঘরের যে থেকেই এই আগুনের সূত্রপাতটি হয়েছে এমনটি কিন্তু যারা বাড়িতে বসবাস করছেন তাদের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। তারপর ফায়ার সার্ভিস হয়তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। বিপ্লব, ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী তালুকদার বিপ্লব জানাচ্ছিলেন বনানীতে অগ্নিকাণ্ডের সবশেষ অবস্থা। ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ পুরোটা সময় সাথে থাকার জন্য।